আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কমিউনিটি রড কলেজ, পাবনা। অনলাইন ফিজিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে। আমি আজকে জ্যোতির্বিজ্ঞানের দ্বিতীয় লেকচার দিতে যাচ্ছি তোমাদের সামনে। জ্যোতির্বিজ্ঞান কতদিনে আমরা ইন্ট্রোডাক্টরি ডিসকাশনগুলো করেছিলাম। আজকে আমরা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ যে তত্ত্বটা রয়েছে, যে তত্ত্বটা খুবই প্রচলিত এবং যেটা নিয়ে ব্যাপকভাবে এখন কাজ হচ্ছে, বিগ ব্যাং তত্ত্ব নিয়ে। এবং এই তত্ত্বটা সংক্ষেপে আমি চেষ্টা করব তোমাদের সাথে সামনে উপস্থাপন করার জন্য। বিগ ব্যাং মানে মহাবিস্ফোরণ। তাহলে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল প্রায় 1500 কোটি বছর আগে, যেখানে সকল মহাবিশ্বের সকল শক্তি, সকল বস্তু পদার্থ একই সাথে একই বিন্দুতে পুঞ্জীভূত ছিল অত্যাধিক চাপ এবং তাপের মধ্যে। কোনো কারণে সেখানে একটা বিস্ফোরণ হলো এবং ডেন্সিটি কমতে থাকলো, চাপ কমতে থাকলো, তাপও কমতে থাকলো, এবং যে এনার্জি নিয়ে সে বিস্ফোরণ হলো সেই এনার্জি নিয়ে ভিতরের সকল বস্তুগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো এবং তারা বিস্ফোরণের পর এইভাবে 15,000 কোটি বছর আগ পর্যন্ত আজকে এই অবস্থায় বিশ্ব উপনীত হয়েছে। এই তত্ত্বটি আজ বেশি প্রচলিত এবং এর পিছনে সায়েন্টিফিক প্রুফটা কি, মহাবিস্ফোরণ তত্ত্বের পিছনে বিজ্ঞান কি বলে, বিগ ব্যাং কেন সংগঠিত হয়েছিল, কখন সংগঠিত হয়েছিল, এর প্রমাণ কি, এটা নিয়ে আজকে আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলার চেষ্টা করব। তাহলে আমরা জানি গ্যালাক্সি হচ্ছে যে বিগ ব্যাং মহাবিস্ফোরণের পর যে পদার্থগুলো এক শক্তি একই জায়গায় একটা বিন্দুর মধ্যে আবদ্ধ ছিল, সেগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো, চাপ কমতে থাকলো এবং তার আয়তন আস্তে আস্তে সেগুলোর বাড়তে থাকলো এবং সেগুলো দ্রুত গতিতে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো এবং তারা ক্লাস্টার আকারে, গুচ্ছাকারে বিভিন্ন দিকে এই বস্তুগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলো। এই যে গুচ্ছাকারে বিভিন্ন নক্ষত্রের যে সমষ্টি একই সাথে আছে গুচ্ছাকারে বিভিন্ন জায়গায়, এদেরকে বলা হচ্ছে গ্যালাক্সি। তো এরকম গ্যালাক্সি বিশ্বে, মহাবিশ্বে হাজার হাজার গ্যালাক্সি রয়েছে এরকম। এবং এইসব গ্যালাক্সির মধ্যে, এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি নক্ষত্র রয়েছে। তাহলে নক্ষত্রগুলো কি? নক্ষত্র হচ্ছে তোমার, গ্যালাক্সি হচ্ছে অসংখ্য নক্ষত্র একই সাথে গুচ্ছাকারে থেকে তারা কি করছে, তারা একটা গুচ্ছ গঠন করছে, একে বলা হবে হচ্ছে গ্যালাক্সি। এই যে গ্যালাক্সিগুলো মহাবিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের গ্যালাক্সিগুলোর মধ্যে যে নক্ষত্র, ধরলাম এরকম একটা গ্যালাক্সির মধ্যে অসংখ্য নক্ষত্র রয়েছে। প্রাচীনকালে জ্যোতির্বিদরা বা জ্যোতির্বিজ্ঞানীরা মনে করত যে এই মহাবিশ্বে
যে গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, নক্ষত্রগুলো রয়েছে বা গ্রহগুলো রয়েছে, গ্যালাক্সিগুলো রয়েছে, এগুলো সবই স্থির অবস্থায় রয়েছে। দে আর ফিক্সড। ভাবতো দে আর স্থির স্থির কিন্তু এই গ্যালাক্সির মধ্যে যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে তাদের একটা লোকাল মোশন রয়েছে। নিজেদের ভিতরে নিজেরাই ওই জায়গায় থেকে তারা তাদের লোকাল গতি রয়েছে, তাদের স্থানীয় গতি রয়েছে, তারা নিজেদের গতি সম্পাদন করছে ওই জায়গায় থেকে। কিন্তু অ্যাজ এ হোল ওই গ্যালাক্সিটা কেমন? এই গ্যালাক্সিটা হচ্ছে আমাদের স্থির। এর কোনো শুরু নেই, এর কোনো শেষও নেই। বিজ্ঞানী আইনস্টাইন উনি জানতেন বা উনি খেয়াল করলেন যে এই সকল গ্যালাক্সিগুলো যেহেতু তাদের নক্ষত্রগুলো, তাদের গ্যালাক্সির মধ্যে যে নক্ষত্রগুলো রয়েছে তাদের যেহেতু ভর আছে, তাহলে এই ভরগুলোর মধ্যে কি আছে? তাদের মধ্যে একটা আকর্ষণ বল রয়েছে। একটা নক্ষত্র আর একটা নক্ষত্রের সাথে আকর্ষণ বলগুলো রয়েছে। তাহলে যদি আকর্ষণ বল থাকে এরকম একে অপরকে আকর্ষণ করছে, কার কারণে? ডিউ টু দ্য গ্রাভিটেশন, ফোর্স অফ গ্রাভিটি এখানে কাজ করছে। গ্রাভিটেশনাল ফোর্স কাজ করছে, মহাকর্ষ বল একে অপরকে, একটা নক্ষত্র আর একটা নক্ষত্রকে তারা আকর্ষণ করছে। কিন্তু এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও আকর্ষণ থাকার কথা, কিন্তু নক্ষত্রগুলো যেহেতু তোমার ইলেকট্রিক্যালি নিউট্রাল, নক্ষত্রগুলো হচ্ছে নিউট্রাল। ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার জন্য এখানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করছে না, এর মান শূন্য। অতএব শুধুমাত্র অনলি ওয়ান ফোর্স ইজ অ্যাক্টিং দেয়ার, এন্ড দিস ইজ ফোর্স অফ গ্র্যাভিটি। একটা বল শুধুমাত্র কাজ করছে। কিন্তু ওই অ্যাস্ট্রোমারদের, ওই সময়কার অ্যাস্ট্রোমাররা, ওনারা বললেন যে এগুলো যার যার জায়গায় আছে, ফিক্সড অবস্থায় আছে, একই জায়গায় আছে, স্থির অবস্থায় আছে। যার জন্য বিজ্ঞানী আইনস্টাইন চিন্তা করলেন যদি শুধু অ্যাট্রাক্টই করতো এই নক্ষত্রগুলো, তাহলে তো তারা একসময় অ্যাট্রাক্ট করে আস্তে 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 তারা ছোট হয়ে যেত, একই বিন্দুতে আবার চলে যেত। কিন্তু যেহেতু স্থির আছে, তাহলে তাদের মধ্যে এই একটা অপোজিট ফোর্স কাজ করছে। এই নক্ষত্রগুলোর ভিতরে ফোর্স অফ গ্র্যাভিটির এগেইনস্টে আর একটা ফোর্স কাজ করছে, এবং এই ফোর্স অফ গ্র্যাভিটি এবং ওই ফোর্স মিলে যে একটা সাম্যাবস্থার সৃষ্টি করেছে, যার ফলে ওই গ্যালাক্সিটা সেখানে স্থির থাকতে পারে। এটা ছিল আইনস্টাইনের একটা ধারণা। কিন্তু এই ধারণা থেকে পরবর্তীতে বিজ্ঞানী এডুইন হাবল উনি দেখলেন যে ওই যে গ্যালাক্সি, ওই গ্যালাক্সিগুলো মধ্যে যে স্টার গুলো রয়েছে, গ্যালাক্সির মধ্যে যে স্টার বা যে তোমার নক্ষত্রগুলো রয়েছে, সেগুলো হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত, হাইড্রোজেন নিয়ে গঠিত। এবং এই হাইড্রোজেন গুলো প্রতিনিয়ত জ্বলছে। অত্যাধিক চাপ এবং তাপের কারণে এই হাইড্রোজেন পরমাণুগুলো মিলে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে
সেখানে হিলিয়াম পরমাণু তৈরি করছে। দ্যাট ইজ অনলি, সেখানে শুধু হাইড্রোজেন গ্যাসগুলো আছে এবং হাইড্রোজেন গ্যাসগুলো অত্যাধিক চাপ এবং তাপের কারণে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম পরমাণুগুলো সেখানে উৎপন্ন করছে। এখন যদি একজন ল্যাবরেটরিতে একটা টিউব নেয়, একটা গ্লাস টিউব, যেটা কিনা ইভাকুয়েটেড ভ্যাকুয়াম, এর ভিতর থেকে বাতাস বের করে নেয় এবং দুই পাশে দুইটা ইলেকট্রোড থাকে, একটা ক্যাথোড একটা অ্যানোড, এবং এর ভিতরে কিছু পরিমাণ হাইড্রোজেন, যদি সামান্য কিছু পরিমাণ যদি হাইড্রোজেন গ্যাস নেওয়া হয়, হাইড্রোজেন গ্যাস যদি নেওয়া হয় এর ভিতরে, হাইড্রোজেন গ্যাস, এবং এখানে যদি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, দ্যাট ইজ হাই কারেন্ট পাস করা হয়, হাই কারেন্ট যদি পাস করা হয় এর মধ্যে, তাহলে এই হাইড্রোজেন গ্যাস কি করবে? বিকিরণ করবে, এবং এখান থেকে যে রেডিয়েশন হবে সেই রেডিয়েশনে যদি সামনে আমরা একটা প্রিজম রেখে দেই, তাহলে দেখা যাবে ওই প্রিজম দিয়ে ওই হাইড্রোজেন গ্যাস থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উৎপন্ন হচ্ছে, প্রিজম দিয়ে বের হওয়ার সময় এখানে 4টা বর্ণালী রেখা উৎপন্ন করবে, 4টা বর্ণে ভাগ হয়ে যাচ্ছে, এবং সেগুলো কি কি? একটা হচ্ছে রেড, একটা রেড লাইন, আর একটা হচ্ছে গ্রিন, একটা গ্রিন লাইন, রেড, আর একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। ব্লু লাইন, আর একটা লাইন হচ্ছে তোমার ভায়োলেট। হাইড্রোজেন গ্যাস থেকে এই 4টা বর্ণালী রেখা পাওয়া যায়, রেড, গ্রিন, রেড, গ্রিন, ব্লু, ভায়োলেট। এই হাইড্রোজেনের বর্ণালীটা, এটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী, ভিন্ন ধরনের বর্ণালী, শুধুমাত্র 4টা বর্ণ পাওয়া যাচ্ছে। এই হাইড্রোজেনের এই লাইনগুলো, তাহলে এই হাইড্রোজেন যেহেতু এই স্টার, স্টার হচ্ছে হাইড্রোজেন নিয়ে গঠিত, হাইড্রোজেন প্রচন্ড তাপ এবং চাপে আয়নাইজ হয়ে সেখানে ফিউশন বিক্রিয়া করছে এবং সেখান থেকে রেডিয়েশন হচ্ছে। বিজ্ঞানী এডুইন হাবল খেয়াল করলো কয়েকটা গ্যালাক্সির জন্য, যে প্রথম গ্যালাক্সি পর্যবেক্ষণ করলো, এবং এই হাইড্রোজেন লাইনগুলো নিয়ে যদি একটা এরকম হাইড্রোজেন লাইনগুলো এখানে থাকে, হাইড্রোজেনের 4টা লাইন, 1 2 3 4, 4 লাইনস। তৃতীয় গ্যালাক্সিতে উনি লক্ষ্য করলেন, সেকেন্ড গ্যালাক্সিতে উনি লক্ষ্য করলেন যে ওই লাইনগুলো শিফট হয়ে গেছে। দ্যাট ইজ 1 নম্বর লাইন এখান থেকে শিফট হয়ে এখানে চলে এসেছে, 2 নম্বর লাইন এখানে চলে এসেছে, 3 নম্বর এখানে চলে এসেছে, 4 নম্বর এখানে চলে এসেছে, শিফট হয়ে গেছে। দ্যাট ইজ এগুলো
দূরে সরে গেছে, একটা লাইন আর একটা থেকে দূরে সরে গেছে। থার্ড গ্যালাক্সিতে লক্ষ্য করা গেল লাইনগুলো আরো দূরে সরে গেছে, দূরে সরে গেছে। তাহলে এই যে বর্ণালী রেখাগুলো শিফট হচ্ছে, দূরে সরে যাচ্ছে একটা থেকে আরেকটা বিভিন্ন গ্যালাক্সির। তার মানে এটা একটা ফিজিক্সের এই ঘটনাটা ব্যাখ্যা দেওয়া যায় হচ্ছে ডপলার ইফেক্টের মাধ্যমে। সাউন্ডের ক্ষেত্রেও দেওয়া যায়, লাইটের ক্ষেত্রেও দেওয়া যায়। ডপলার ইফেক্ট কি বলে? ডপলার ইফেক্ট বলে যদি শব্দের ক্ষেত্রে যদি একটা গাড়ি হর্ন দিতে দিতে সামনের দিকে যদি আসে, শ্রোতার দিকে আসে, হর্ন বাজাতে বাজাতে যদি শ্রোতার দিকে আসে, দিস ইজ অবজারভার, শ্রোতা। তাহলে এখানে যে শব্দ তরঙ্গ, তাহলে সে শব্দ তরঙ্গটা কি হবে? ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, দ্যাট ইজ আপাত কম্পাঙ্ক বেড়ে যাবে। আর ওই গাড়ি যদি একে ওই লোককে ছেড়ে চলে যায় হর্ন দিতে দিতে, তাহলে এখানে সে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, দূরে চলে যায়, তাহলে তার ফ্রিকোয়েন্সি কমতে থাকবে, ওয়েভলেন্থ বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। এই যে কম্পাঙ্কের যে হ্রাস বৃদ্ধি, একে বলা হয় হচ্ছে তোমার আপাত কম্পাঙ্ক। তাহলে আপাত কম্পাঙ্ক কি হচ্ছে এখানে? যদি একটা গাড়ি দূরে সরে যায়, দূরে সরে যায়, তাহলে আপাত কম্পাঙ্ক বা একে বলা হয় হচ্ছে পিচ, আপাত কম্পাঙ্ক এফ, বা এটাকে বলা হয় পিচ। পিচ বাড়তে থাকবে, পিচটা হবে হায়ার, হায়ার। যদি হায়ার হয় তাহলে এখানে হবে পিচ হায়ার হচ্ছে সোর্সটা অবজারভারের কাছে আসতে থাকবে। আর যদি দূরে সরে যায়, সরি এখানে দূরে সরে যায়, তাহলে দূরে সরে যায়, তাহলে এখানে আপাত কম্পাঙ্ক কমতে থাকবে, তাই আপাত কম্পাঙ্কটা তখন হায়ার নয়, তখন কমতে থাকবে, লোয়ার হতে থাকবে, কমতে থাকবে আপাত কম্পাঙ্ক। এই যেখানে ছবিতে দূরে সরে যাবে যখন আপাত কম্পাঙ্ক, কম্পাঙ্ক কমতে থাকবে। আর যদি কাছে আসতে থাকে এই ঘটনা, যদি কাছে আসতে থাকে ওই গাড়িটা হর্ন দিতে দিতে, তাহলে আপাত কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি বা পিচ কি হবে? বৃদ্ধি পেতে থাকবে, যেটা হায়ার হয়ে যাবে, পিচ হায়ার। এটা হচ্ছে আমাদের বহুল আলোচিত ডপলার ইফেক্ট। লাইটের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তাহলে এই যে প্রথম গ্যালাক্সি, দ্বিতীয় গ্যালাক্সি এবং তৃতীয় গ্যালাক্সিতে ক্ষেত্রে বিজ্ঞানী এডুইন হাবল ওনার যে পর্যবেক্ষণ, উনি দেখলেন যে এগুলো সব একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির যে ইয়েগুলো
বর্ণালী রেখাগুলো হাইড্রোজেনের সেগুলো দূরে সরে যাচ্ছে। এর মানে ওখানে যে লাইনগুলো রয়েছে, ওখানে লাইনগুলো যে আছে ব্লু লাইন আর রেড লাইন, তাহলে রেড লাইনের দিকে তোমার ব্লু লাইন সরে যাচ্ছে, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি গুলো কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ একে বলা হচ্ছে রেড শিফট। রেড লাইনটা একটা গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি থেকে সরে যাচ্ছে, একে বলা হচ্ছে রেড শিফট বা লোহিত সরণ বাংলায় বলে। তাহলে সকল গ্যালাক্সিতে এই পর্যবেক্ষণ করে উনি দেখলেন এই লাইনগুলো সরে যাওয়ার কারণই হচ্ছে, এই লাইনগুলো সরে যাওয়ার কারণই হচ্ছে মানে রেড শিফটটা ঘটতেছে একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সি, রেড শিফট করতেছে, ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এটা সকল গ্যালাক্সিতেই ঘটতেছে, অল গ্যালাক্সি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু রেড শিফট ঘটছে, তার মানে ওই গ্যালাক্সি গুলো একটা আর একটা গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে। ওই দূরে সরে যাওয়ার বেগ, একটা গ্যালাক্সি যখন আর একটা গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে তারা নির্দিষ্ট বেগে দূরে সরে যাচ্ছে, মনে করলাম ভি বেগে যাচ্ছে, তাহলে ওই গ্যালাক্সির বেগ কার সমানুপাতিক হবে, রেড শিফটের যে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি শিফট, যে পিচ বা ফ্রিকোয়েন্সি শিফটের সমানুপাতিক হবে ওই গ্যালাক্সি গুলোর ভেলোসিটি। এখান থেকে বিজ্ঞানী হাবল ওই বিভিন্ন গ্যালাক্সি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রত্যেক গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে ডপলার ইফেক্টের মাধ্যমে। তাহলে এখান থেকে যদি কেউ এই বিন্দুতে অবস্থান করে, যে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এবং এখানে একটা পয়েন্টটা আছে বা অন্য কোনো গ্যালাক্সি আছে, এখানে গ্যালাক্সিটা বর্তমান অবস্থান হচ্ছে এক্স দূরত্বে আছে, এবং সেটা আগামীকাল কোথায় থাকবে, এখানে থাকবে আগামীকাল, এবং সেটা গতকাল কোথায় ছিল, সেটা গতকাল ছিল এখানে। এই এক্স পয়েন্টটা এটা হচ্ছে তার বর্তমান পজিশন, আজকের পজিশন। এই পয়েন্টটা হচ্ছে আগামী দিনের পজিশন, আগামীকালের পজিশন, এবং এই পয়েন্টটা হচ্ছে গতকালের পজিশন। আজ যদি এক্স পয়েন্টে থাকে, আগামীকাল থাকবে ওয়াই পয়েন্টে, তার আগে ছিল ডাব্লিউ পয়েন্টে। দ্যাট ইজ ইট মিনস যে এই পয়েন্টটা একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে সরে যাচ্ছে, বা এটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, বা এক্সপান্ড হচ্ছে। এইভাবে প্রতিটি গ্যালাক্সি তার একটা গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি, প্রতিটি গ্যালাক্সি একটা নির্দিষ্ট বেগে একটা আরেকটা থেকে সরে পড়ছে। এটা হচ্ছে বিজ্ঞানী হাবলের অবজারভেশন। তার মানে এখান থেকে ধারণা পাওয়া যায় যে হ্যাঁ, ওই গ্যালাক্সি গুলো ফিক্সড নয়, দে আর নট ইন দি সেম প্লেস, দে আর অলওয়েজ এক্সপান্ডিং with some velocity, to each other.
তাহলে একটা পয়েন্ট যদি আমরা কল্পনা করি, এখানে দিস ইজ জাস্ট এ পয়েন্ট, এবং এই পয়েন্টটা যদি এখানে থাকে, এবং আর একটা পয়েন্ট যদি এখানে থাকে, তাহলে এই পয়েন্টটা 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্টের চেয়ে ফাস্টার, বেশি দ্রুতিতে 2 নম্বর পয়েন্টের চেয়ে বেশি বেগে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে জাস্ট টেক অ্যান এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল হিসাব করি। জাস্ট একটা আমরা ইলাস্টিক ব্যান্ড নিই, ইলাস্টিক ব্যান্ড নিলাম। ধরলাম এই ইলাস্টিক ব্যান্ডটা 4 পয়েন্ট আছে, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 and point 4, 1, 2, 3, 4, and this point is fixed, a fixed point. এটাকে যদি আমরা টানি, ধরে টান দেই এদিকে, তাহলে কি হবে? তাহলে যে কাজটা হবে, এইভাবে সে, যেহেতু পয়েন্টটা ফিক্সড, এই ফিক্সড পয়েন্ট এখানেই থাকবে, এবং ইলাস্টিকটা এভাবে প্রসারিত হবে, এক্সপান্ড হয়ে যাবে এই বরাবর। যদি বল করি, দ্যাট ইজ, এই পয়েন্টগুলো কি হবে? পয়েন্টগুলো 1 নম্বর পয়েন্ট এখান থেকে আসবে হচ্ছে তোমার এখানে, 2 নম্বর পয়েন্ট এখান থেকে এখানে, 3 নম্বর পয়েন্ট এখান থেকে এখানে, এবং 4 নম্বর পয়েন্ট এখানে। দ্যাট ইজ পয়েন্ট নম্বর 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 এবং পয়েন্ট 4। দ্যাট ইজ প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা পয়েন্ট থেকে দূরে সরে যাবে, এবং তারা একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হবে, ইলাস্টিক ব্যান্ড। তাহলে আমরা যদি এখান থেকে বোঝার চেষ্টা করি যে একটা আরেকটা থেকে কিভাবে নির্দিষ্ট দ্রুতিতে সামনে চলে যাচ্ছে, ধরলাম 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে ওই 1 নম্বর পয়েন্ট সরে গেল, ধরলাম কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সরে গেল। তাহলে এই যে সরণটা ঘটলো 1 সেন্টিমিটার, 1 সেকেন্ডে সে 1 সেন্টিমিটার গেল, দ্যাট ইজ তার ভেলোসিটি কত? 1 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সে সামনের দিকে প্রসারিত হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট যদি আমরা হিসাব করি, তাহলে কি হবে? 2 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বরে গেল, দ্যাট ইজ 2 সেন্টিমিটার যাবে সে। তাহলে 2 সেন্টিমিটার পার সেকেন্ড তার বেগ হয়ে গেল। তাহলে 3 নম্বর পয়েন্ট কোন দিকে যাবে? 3 নম্বর সেন্টিমিটার সেকেন্ডে 3 সেন্টিমিটার ভেলোসিটি পাবে, এবং 4 নম্বর পয়েন্ট সে এখান থেকে এ পর্যন্ত যাবে, এখান থেকে এ পর্যন্ত, দ্যাট ইজ 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার 1 সেকেন্ডে যাবে, 4 সেন্টিমিটার 1 সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। এখান থেকে আমরা বলতে পারি ওই বৃদ্ধিটা যদি হয় ডি, জেনারেলি লিখি তাহলে এটা হবে, বৃদ্ধিটা যদি হয় ডি,
এই যে সরণটা হচ্ছে ডি এবং বেগ, এর দুইটার সরণ এবং বেগ এটা সব সময় কি হবে, এই দুটার অনুপাতে একটা মান পাওয়া যাবে, সেটা হবে কনস্ট্যান্ট। কিভাবে কনস্ট্যান্ট হবে, 4 নম্বর পয়েন্ট যদি আমি হিসাব করি, তাহলে 4 নম্বর পয়েন্ট কত দূরত্ব যাবে, মোট 8 সেন্টিমিটার, এবং ভি তার হলো কত বেগে যাচ্ছে, 4 বেগ, তাহলে সে কতগুলো 2 কনস্ট্যান্ট। 3 নম্বর পয়েন্টে যদি আমি হিসাব করি, তাহলে 3 দুগুণ 3, আর এখান থেকে ডবল গুলো 6 ডিভাইডেড বাই 3 2, 2 নম্বর পয়েন্ট 4 ডিভাইডেড বাই 2 2, এবং এভাবে 1 নম্বর পয়েন্টও তোমার 2 ডিভাইডেড বাই 2, 1 সমান হচ্ছে 2 নম্বরে যাবে, দ্যাট ইজ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডি বাই ভি যত দূরত্ব অতিক্রম করবে টোটাল, তার যদি বেগ দিয়ে আমরা ভাগ করি তাহলে একটা মান পাওয়া যাবে, সে মানটা হবে অবশ্যই কনস্ট্যান্ট। মোর জেনারেলি এটাকে যদি আমরা জেনারেলি লিখতে চাই সাধারণভাবে, তাহলে লেখা যেতে পারে, লাইনটাই আমরা লিখি 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট, দিস কোঅর্ডিনেট ইজ 0, মানে এই স্থানাঙ্কটা 0, 1 নম্বর স্থানাঙ্ক, 2 নম্বর স্থানাঙ্ক, 3 নম্বর, 4 নম্বর। আমরা মনে করলাম এই যে এইটা এই ইলাস্টিক যে আমরা বৃদ্ধি করলাম, এই পয়েন্টগুলো যে বৃদ্ধি পাচ্ছে সামনের দিকে, এটা একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট যে যে ইয়েতে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে একটা টাইমের ফাংশন, ফাংশন অফ টাইম, সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা ধরলাম এটা হচ্ছে ফাংশন অফ টাইম। আচ্ছা, আর ডেল্টা এক্স আর ডি হচ্ছে তোমার ডিস্টেন্স বিটুইন এনি পেয়ার পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে সেখানে কি হবে, এবং যে কোনো দুইটার মধ্যে পয়েন্টের মধ্যকার দূরত্ব যদি ডেল এক্স হয়, তাহলে ডি সমান হবে ডেল এক্স ইন্টু ওই যে, তারা তো ফাংশন অফ এ, দ্যাট ইজ এ দিয়ে গুণ করতে হবে, যে কোনো দুইটা, এ মানে হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যকার দূরত্বের পরিবর্তন ডেল্টা এক্স, সরি, পরিবর্তন সময়ের সাপেক্ষে, তাহলে আমরা এটা লিখতে পারি ডেল এক্স এ, ডেল এক্স পরিমাণ যাবে, কিন্তু তার সাথে এ এক টাইমের একটা ফাংশন থাকবে, যেহেতু সময়ের সাথে সে প্রসার হচ্ছে। এখন এখান থেকে যদি, যেহেতু সময়ের ইজ দ্য ফাংশন অফ টাইম, তাহলে আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ডিডি ডিটি, আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো এই ইকুয়েশনকে, ইকুয়াল টু ডেল এক্স dA dt is the function of time। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, dD বাই dt, এটা আমরা যদি বলি ভেলোসিটি v, তাহলে এখানে ডেল এক্স আর ডেল এ ডেল টি, মানে এখানে আমরা এ ডট লিখলাম, ডেল এক্স এ ডট, এখানে 1 আছে, তার মানে 1 কে আমরা কি লিখতে পারি,
এ ডিভাইডেড বাই এ এটা লেখা যায়। তাহলে এখান থেকে যেটা আসবে ডি মানে ডেল এক্স এ, ডি মানে হচ্ছে আমার ডেল এক্স এ, তাহলে এখানে ডেল এক্স আর এ মিলে হচ্ছে ক্যাপিটাল ডি, আর এ ডট ডিভাইডেড বাই এ এটা থাকবে, দ্যাট ইজ এ ডট ডিভাইডেড বাই এ ইন্টু ডি। ডেল এক্স এ মানে হচ্ছে আমাদের ডি। এইখানে এই যে এ ডট ডিভাইডেড বাই এ, এই রাশিটাকে বলা হচ্ছে এইচ বা হাবল কনস্ট্যান্ট। তাহলে ফাইনালি আমরা এই ইকুয়েশনকে যেটা লিখতে পারবো সেটা পারবো হচ্ছে ভি ইকুয়াল টু এইচ ইন্টু ডি, ভি ইকুয়াল টু এইচ ডি। এটা হচ্ছে হাবলস ইকুয়েশন। বিজ্ঞানী হাবল এই ইকুয়েশন প্রতিপাদন করলেন। এটা বিখ্যাত হাবলস ইকুয়েশন। এটা দিয়েই প্রমাণ পাওয়া যায় যে সকল নক্ষত্র একে অপর থেকে, বা সকল গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সব একে অপর থেকে দূরে সরে চলে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। দ্যাট ইজ এই মহাবিশ্বটা এক্সপান্ড হচ্ছে। এটা হচ্ছে হাবল ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়েই মোটামুটি মহাবিশ্ব যে প্রসারণ প্রসারণ মহাবিশ্বের ব্যাখ্যা এই ইকুয়েশন দিয়েই দেওয়া হয়। তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনাটুকু করলাম, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের বইগুলো একটু ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে। তাহলে এবং এই লেকচারটা একটু ফলো করবে, দেখবে যে কিভাবে বিগ ব্যাং থিওরিটা প্রমাণ করা যায়। এবং এখানে হাবল ইকুয়েশন পর্যন্ত আমরা আনলাম এবং এরপরে আমরা পরের হাবল ইকুয়েশনের পর থেকে যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।